ব্যাংকিং সেক্টরের প্রায় 1/3 টাকা চুরি হয়ে গেছে। আসলে যে সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম বোধহয় বন্ধ হয়ে গেছে এই সরকার আসার পরে। ইসলামী ব্যাংকের ক্ষেত্রেও একটা গোষ্ঠী অভিযোগ করছে যে অবৈধ হস্তক্ষেপ করা হচ্ছে। ব্যাংকিং সেক্টরের প্রায় 1/3 টাকা চুরি হয়ে গেছে আসলে। আর এই 35% 36% এনপিএল দিয়ে আমাদের যাত্রা শুরু। সো শুরু থেকে আমাদের যেটা চেষ্টা ছিল সেক্টরটাকে স্টেবিলাইজ করা প্রথম, তারপরে রিক্যাপিটালাইজ করা। এটা হচ্ছে নিয়ম যেটা, সেটাই আমরা করার চেষ্টা করছি। এর মধ্যে স্বাভাবিক নিয়মেই অনেক রকম, তো সোশ্যাল মিডিয়াতে গুজব, প্রথম গুজব ছিল সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে, যে সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম বোধহয় বন্ধ হয়ে গেছে এই সরকার আসার পরে। আমি কয়েকটা টাইম লাইন বলতে চাই, একটু সময় নিচ্ছি, মাননীয় অর্থমন্ত্রী যদি অ্যালাউ করেন। এটা তো আপনার সাবজেক্ট, আপনি সময় নিয়ে বলুন। আমি সম্মিলিত ইসলামী ব্যাংকের কয়েকটা টাইম লাইন বলি। আমি ব্যক্তিগতভাবে দায়িত্ব নেই হচ্ছে 26শে ফেব্রুয়ারি। আর আসার পরে আমি দেখতে পাই যে আমাদের সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান উনি রিজাইন করেছেন কিছুদিন পরে, এবং যাকে এমডি হিসাবে সিলেক্ট করা হয়েছে উনি অপারগতা প্রকাশ করেন। আমরা কিন্তু আসলে বসে থাকিনি, আমরা সাথে সাথে একজন এমডি নিয়োগের জন্য অ্যাড দেওয়ার পরে এটা 25শে মার্চ ছিল লাস্ট ডেট অ্যাপ্লিকেশনের। দেন এটা বাছাই প্রক্রিয়া, আপনারা জানেন বিভিন্ন সংস্থা থেকে রিপোর্ট নিতে হয়। এই প্রক্রিয়া শেষ করতে প্রায় 1 মাস সময় লাগে। এরপরে আমরা তাদের ইন্টারভিউ নেই 6 এবং 10ই মে, এবং একজন এমডিকে সিলেক্ট করি আমরা 12 বা 13 তারিখের দিকে। দেন আমরা এটা আবার একটা মাননীয় অর্থমন্ত্রীর সভাপতিত্বে একটা কমিটি আছে, সেখানে অ্যাপ্রুভাল করতে হয়। পরবর্তীতে এটা মাননীয় প্রধানমন্ত্রীর অ্যাপ্রুভাল করতে হয়। এই প্রক্রিয়াগুলো আমরা শেষ করতে করতে মের শেষে আমাদের এই প্রক্রিয়াটা শেষ হয়। একইভাবে আমাদের যে সম্মিলিত ইসলামী ব্যাংকের বোর্ডও গঠন প্রক্রিয়া করতে কিছু সময় লাগে, এবং সম্মিলিত ইসলামী ব্যাংকের বোর্ডের আমরা আসার পরে যে সভা, যিনি চেয়ারম্যান যাকে নিয়োগ দেওয়া হয়, উনি গত মঙ্গলবারে প্রথম সভাটা করেন, এবং এটার প্রক্রিয়া এই কার্যক্রম খুব স্বাভাবিকভাবে আছে। এখানে যেটি আমরা ইসলামী ব্যাংকের সফটওয়্যার, সেটা নিয়ে কোনো কাজ হয়নি আসলে। এটা ইন্টিগ্রেশনটা একটা বড় চ্যালেঞ্জ, আমরা এই কাজগুলো করি। সো আমরা ভিতরে বিআরডি আমাদের ডিপার্টমেন্ট যেটা, ওরা এই কাজগুলো এগিয়ে রাখে, এবং আপনার আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেখতে পারবেন যে এর কার্যক্রম কিভাবে দ্রুততার সাথে ইনশাল্লাহ আগায়। সো আমাদের প্রথম দরকার, একই কথা বললাম, স্ট্যাবিলিটি। ইসলামী ব্যাংকের ক্ষেত্রেও একটা গোষ্ঠী অভিযোগ করছে যে অবৈধ হস্তক্ষেপ করা হচ্ছে। ইসলামী ব্যাংকে আমরা এসে একটি বোর্ড পাই, যেই বোর্ডটি অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত। এখানে 5 জনের একটি বোর্ড ছিল। এর মধ্যে একজন সদস্যের ব্যাপারে কিছু অনিয়মের অভিযোগ আসে। আমরা তাকে বদলাই হচ্ছে মার্চ মাসের 16 তারিখে। এর বাইরে আমাদের কোনো কার্যক্রম ছিল না। এবং ইসলামী ব্যাংকে আমরা কোনো লোনের জন্য বলি না, কাউকে বদলির জন্য বলি না, কারোর প্রমোশনের জন্য বলি নাই, এই অভিযোগ নাই। কিন্তু সোশ্যাল মিডিয়া গরম যে অবৈধ হস্তক্ষেপ করছে সরকার। সো এখন যেটা হয়েছে যে আমাদের ঈদের আগের দিন সকাল থেকে দেখলাম স্লোগান হচ্ছে যে চেয়ারম্যানের পদত্যাগ চাচ্ছে। তৎকালীন যিনি চেয়ারম্যান ছিলেন উনি বিকালে পদত্যাগ করেন। সো স্বাভাবিকভাবে এখানে যেহেতু 5 জনের বোর্ড, আর একটা সিস্টেমিক ব্যাংকে আসলে বোর্ড এই মিনিমাম 5 জন ছাড়া এটা চলবে না। তো আমাদের তাৎক্ষণিক একটা নিয়োগ দিতে হয় খুব অল্প সময়ের মধ্যে, যেটা আমাদের কাছে অপ্রত্যাশিত ছিল। অল্প সময়ে আমরা নিয়োগ দিই। এরপর থেকে দেখলাম যে এর অস্থির করার একটা প্রচেষ্টা আছে। সো আমরা আশা করছি যে বাংলাদেশ ব্যাংকে আমাদের কিছু নিয়ম কানুন আছে, কিছু টুলস আছে, সেই টুলসগুলো আমরা প্রয়োগ করবো আগামী কয়েকদিনের মধ্যেই। এটাতে আমার মনে হয় না যে যারা আমানতকারী তাদের কোনো অসুবিধা হবে। তারা তাদের আমানত যে কোনো সময় ফ্রিলি তুলতে পারবেন, এটাতে কোনো সমস্যা নেই। কয়েকটি তথ্য দিয়ে রাখি আমি। জুলাই 2024-এ ইসলামী ব্যাংকের এডি রেশিও ছিল আসলে 93-র মতো, কিন্তু অত্যন্ত অস্বাভাবিকভাবে আমরা মার্চে এসে দেখলাম 97-98।
অর্থাৎ ডিপোজিটের প্রায় 97-98। তো আমরা ওনাদেরকে কমাতে বলি যে এটা তো আমাদের ইসলামী ব্যাংকে হাইয়েস্ট লিমিট হচ্ছে 92। সো এইটা তো স্বাভাবিক, আমাদের স্ট্যাবিলিটির জন্য বলতে হয়, কিন্তু এটা না কমে এখন এটা প্রায় 98-এর মতো আছে। সো আমার মনে হয় না যে ইসলামী ব্যাংক নিয়ে কোনো সমস্যা হবে সামনে, কারণ অ্যাজ পার রুলস আমরা যেটা হয়, এবং আমি মনে করি ইসলামী ব্যাংকের ম্যানেজমেন্ট সেই কাজগুলো করছেন এবং করবেন, এবং ইসলামী ব্যাংকের বোর্ডও আমার ধারণা এই ব্যাপারে সজাগ আছেন, তারা কাজ করবেন। আর আমাদের কাছে যেই সাপোর্টগুলো দিতে হয়, ইমার্জেন্সি লিকুইডিটি সাপোর্ট, সেগুলো আমরা দিব। ফলে এটা নিয়ে আমার মনে হয় না খুব একটা সমস্যা আছে। যেটা সার্বিকভাবে সবাইকে বুঝতে হবে যে আমাদের প্রায় 1/3 ডিপোজিট চুরি হয়ে গেছে। তো এইরকম একটা ব্যাংকিং সিস্টেমকে স্ট্যাবিলাইজ করতে সবাইকে ধৈর্য ধরতে হবে, এবং আমি সমস্ত জনগণের সহযোগিতা চাই, ডিপোজিটারের সহযোগিতা চাই, এবং আমরা পর্যায়ক্রমে দেখবেন আপনারা দীর্ঘদিন জমে থাকা প্রবলেমও ইনশাল্লাহ আগামী সপ্তাহ বা পরের সপ্তাহ থেকে কয়েকটা এনবিএফআই নিয়ে প্রবলেম আছে, আমাদের সমাধান প্রক্রিয়া শুরু হচ্ছে। যেটা 12 বছর ধরে যেই আমানতকারীরা টাকা পাচ্ছিল না, ইনশাল্লাহ দেখবেন যে আগামী 1 বা 2 সপ্তাহ পরে সেই এনবিএফআই গুলো নিয়েও আমাদের কার্যক্রম শুরু হবে এবং তারা তাদের টাকা ফেরত পাবেন। আমি মনে হয়, থ্যাংক ইউ অনেক সময় দেওয়ার জন্য।